আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে ভেক্টর অধ্যায়ের এমসিকিউ গুলা সলভ করার চেষ্টা করব। গত ক্লাসে আমরা কিছু থিওরি সম্পর্কে আলোচনা করছিলাম যে এমসিকিউ সলভ করার জন্য যে যে থিওরি আমাদের লাগে। তো আজকে আমরা সরাসরি আমির হোসেন স্যারের বই থেকে এই এমসিকিউ গুলা এখানে সলভ করবো। এখানে মোটামুটি প্রায় 100টার মতো এমসিকিউ আছে যেগুলা বিগত বছরগুলোতে আসছে, এবং এখানে সব টাইপের এমসিকিউ কভার হয়ে যাবে। তো আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখবা। আশা করি এগুলা থেকেই পরীক্ষায়, তোমার ফাইনাল পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন হবে। ওকে, তো প্রথমে দেখেন প্রশ্ন করছে কি, কোন দুইটি কি রাশি? ভেক্টর রাশি। তো আগের ক্লাসেও আমরা বলে রাখছিলাম ভেক্টর রাশি চেনার উপায়। মনে আছে ভেক্টর রাশি কিভাবে চিনতে হয়? ওই যে একটা লম্বা লাইন লিখে দিছিলাম না, ভবে সব তরুণেরই টক দই প্রবল প্রিয়। ঠিক আছে, ভ দিয়ে কি বোঝায়? ভরবেগ এবং ভ্রামক। ভ দিয়ে বোঝায় ভরবেগ এবং ভ্রামক। জড়তার ভ্রামক ছাড়া যত ভ্রামক আছে সবাই ভেক্টর রাশি। মনে থাকে যেন, জড়তার ভ্রামক শুধুমাত্র স্কেলার, বাদ বাকি যত ভ্রামক আছে সবাই ভেক্টর রাশি। বে দিয়ে বোঝাচ্ছে বেগ, তারপরে স দিয়ে বোঝাচ্ছে সান্দ্রতা, এখানে ব দিয়ে ভরবেগ, ব দিয়ে ভ্রামক, আর এখানে বে দিয়ে বোঝাচ্ছে বেগ, স দিয়ে বোঝাচ্ছে সান্দ্রতা, তরুণের দিয়ে বোঝাচ্ছে তীব্রতা, টক মানে টর্ক, দই মানে দৈর্ঘ্য, কিন্তু নর্মাল দৈর্ঘ্য না, চুম্বক দৈর্ঘ্য, প্রবল মানে প্রাবল্য, প্রি মানে পৃষ্ঠটান, ও মানে ওজন, ও মানে কি? ওজন। তাহলে এই রাশিগুলো শুধুমাত্র কি রাশি? আমার এই রাশিগুলো আমার ভেক্টর রাশি। এগুলো ছাড়া বাদ বাকি যেগুলো আছে সেগুলো আহ স্কেলার রাশি। স্কেলার স্কেলার চেনার উপায় কি রকম? স্কেলার যদি শব্দের শেষে কোনো কারণে আহ বিভব, মহাকর্ষীয় বিভব, চুম্বক বিভব, এই জাতীয় বিভব শব্দটা থাকে, তাহলে বুঝতে হবে যেটা স্কেলার রাশি। এবং ভেক্টর চেনার আরেকটা উপায় শব্দের শেষে যদি ক্ষেত্র থাকে, শব্দের শেষে কি থাকে? ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, যে কোনো কিছু ক্ষেত্র যদি থাকে তাহলে সেটা হবে ভেক্টর রাশি। তাইলে দেখেন কোনটা ভেক্টর রাশি? গতি শক্তি, শক্তি স্কেলার রাশি, তাহলে প্রথম অপশন বাদ চলে গেল। তড়িৎ বিভব, বিভব কি রাশি? স্কেলার রাশি, দ্বিতীয় অপশন বাদ। তাপমাত্রা স্কেলার রাশি, তৃতীয় অপশন বাদ। বাকি থাকে কি? ক্ষেত্র, ক্ষেত্র মানে ভেক্টর রাশি। বল মানে কি? বল ভেক্টর রাশি। এই যে সবের পরে যে আছে, দিয়ে বোঝাচ্ছে বল। তাহলে আমাদের আনসার ঘ নাম্বার। ওকে, এই টাইপের একটা এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসে। তারপরে দেখেন 2 নম্বর প্রশ্ন, এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। এ এর দিকে একটা একক ভেক্টর এই যে ছোট হাতের এ ক্যাপ হলে, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। অভিক্ষেপটা কার? বি এর অভিক্ষেপ। যার অভিক্ষেপ সে কস থিটা, যার অভিক্ষেপ সে কস থিটা, মনে থাকে যেন। যার অভিক্ষেপ সে, সে ইন্টু কস থিটা হয় আনসার। যার অভিক্ষেপ সে কস থিটা। যেমন যার অভিক্ষেপ সে ইন্টু কস থিটা হবে আনসার। যেমন আমি যদি বলি এ এর অভিক্ষেপ, তাহলে আনসার হবে এ কস থিটা। যদি আমি বলি বি এর অভিক্ষেপ, তাহলে আনসার হবে বি কস থিটা। বোঝা গেল? তাহলে অভিক্ষেপ যার, আনসার হবে কি? সে নিজে। তাহলে এ এর অভিক্ষেপ বললে এ কস থিটা, বি এর অভিক্ষেপ বললে বি কস থিটা। এখন মনে রাখতে হবে অভিক্ষেপ এবং উপাংশের মধ্যে একটা পার্থক্য আছে। অভিক্ষেপ এবং উপাংশের মধ্যে একটা পার্থক্য আছে। অভিক্ষেপ কিরকম রাশি? অভিক্ষেপ স্কেলার রাশি। অভিক্ষেপ স্কেলার রাশি, আর উপাংশ ভেক্টর রাশি। উপাংশ কিরকম রাশি? ভেক্টর রাশি। তাহলে উপাংশে কি হবে না? উপাংশে দিক থাকবে, কিন্তু অভিক্ষেপের দিক থাকবে না। অভিক্ষেপের আনসারে কি থাকবে না? দিক থাকবে না। তো আমাদের কাছে কি জানতে চাইছে? লম্ব অভিক্ষেপ। কার অভিক্ষেপ দেখেন তো? বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে আনসার কি হবে? বি কজ থিটা। বি কজ থিটা আছে কোথায়? যে বি কজ থিটা। বি কস থিটা অপশন নাম্বার কততে আছে? 2 আছে। কিন্তু আবার বলছে কি, অভিক্ষেপ যেহেতু বলছে, তার মানে এটা সে আনসার কোনটা? এই যে 2 নম্বরটা কারেক্ট। এখন 3 নম্বরটা এ, 1 নম্বরটা যে ভুল এটা আমরা শিওর। এখন 3 নম্বরটা কারেক্ট কিনা সেটা বুঝবো কিভাবে? দেখেন ডট গুণন, বি ডট এ। বি ডট এ যদি গুণ করি আমি, তাহলে আনসার কি পাবো? বি ইন্টু এ। এর মান কত? 1 না, একক ভেক্টর। তাহলে বি ইন্টু এ কজ থিটা, আলটিমেটলি কি পাচ্ছি? বি কজ থিটা। তাহলে এটাও কিন্তু আমার আনসার। তাহলে আনসার কত? 2 আর 3। আনসার 2 3, এই যে ঘ নম্বর। ওকে, 3 নম্বরে আসেন। যদি দুইটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটির সমান হয়, এটা গত ক্লাসে ভালো করে বলে দিছিলাম যে পি এবং কিউ এই দুইটা সমান, এবং তাদের লব্ধিও যদি তাদের সমান হয়। যে আমি বললাম যে এদিকে একটা ভেক্টর আছে যেটার মান 10 নিউটন, এদিকে আরেকটা ভেক্টর আছে যেটার মান 10 নিউটন। তাহলে এটা আমার পি। আমি একটু ক্লিয়ার করে দিই, এটা আমার পি ভেক্টর, এটা আমার কিউ ভেক্টর, এবং তাদের যে লব্ধি আর সেটাও 10। তাহলে পিও 10, কিউও 10, লব্ধিও 10, তার মানে অবশ্যই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হতে হবে। মুখস্থ থাকে যেন, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত হইতে হবে? 120 ডিগ্রি হইতে হবে। তাই আনসার কত?
3 নাম্বার। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। এখন 4 নাম্বারে আসেন। একটি লন রুলার টানা বা ঠেলার সময় এর হাতলে, একটি লন রুলার ঠেলা বা টানার সময় এর হাতলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে এত নিউটন বল প্রয়োগ করলে এর টানা অপেক্ষাকৃত সহজ হয়, কারণ এর ওজন তখন কমে। কতটুকু কমে? গত ক্লাসে বলে দিছিলাম কতটুকু ওজন কমে। ওজন কতটুকু কমে? ওজন কতটুকু কমে বলেন তো? ওজনের হ্রাস বৃদ্ধি ডেল্টা ডাব্লিউ, ওজনের হ্রাস বৃদ্ধি ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু কত হয়? ওজনের হ্রাস বৃদ্ধি ইকুয়াল টু কত হয়? এফ সাইন থিটা। এফ সাইন থিটা, যেখানে থিটাটা হচ্ছে কার সাথে? আনুভূমিকের সাথে। তাহলে ওজনের হ্রাস বৃদ্ধি কতটুকু হয়? এফ সাইন থিটা। তাহলে কত নিউটন বলে ধাক্কা দিছে দেখেন তো? 19.6। তাহলে 19.6 ইন্টু সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে 19.6 ইন্টু হাফ, আনসার হবে 9.8। কারণ এর ওজন তখন কমবে কতটুকু? এই যে 9.8। এটার এককে যদি একটু সমস্যা আছে, এখানে ওজন হওয়া উচিত ছিল, এটা কেজি হবে না, এটা হওয়া উচিত নিউটন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন, ওজনের একক কেজি হয় না, ওজনের একক হয় নিউটন। ওকে, তারপর আসেন 5 নাম্বার। দেখেন, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, সিলেট বোর্ড 19-এ, দিনাজপুর 19-এ, ঢাকা বোর্ড 17-16-তে আসছে। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। আমরা আগের লেকচার খুব ভালো করে বুঝাইছি, এটা ত্রিভুজ সূত্র, তাই না? যে দুইটা একই সিরিয়ালে আছে তাদের যোগফল হবে 3 নাম্বারটা। তাহলে খেয়াল করেন, এই যে এখান থেকে যাচ্ছি আমরা, এখান থেকে যদি যাওয়া শুরু করি তাহলে এই বরাবর গেলাম, গিয়ে হচ্ছে উপরের দিকে যাইতে পারতেছি না, তাহলে এটা ক্রস। তারপরে আবার খেয়াল করেন তো, আমি কোন দিক যে কোনো দুইটা বাহু বরাবর হেঁটে আমার পার হইতে হবে। তাহলে আমি যদি এদিক থেকে এসে এদিকে কি আসতে পারতেছি? পারতেছি না, তাহলে এটাও ক্রস। আমি কি এদিক থেকে গিয়ে এদিকে আসতে পারতেছি? দেখেন পারতেছি। আমি এ থেকে যাব বি তে, তারপরে হচ্ছে বি থেকে কোথায়? সি তে। তার মানে এ বি বরাবর আছে কোন ভেক্টর? আর ভেক্টর, প্লাস বি থেকে সি বরাবর আছে কিউ ভেক্টর। এই দুইটার যোগফল হবে বাকি যেটা আছে সেটা, তার মানে হচ্ছে কোনটা? পি। আর প্লাস কিউ ইকুয়াল টু হবে কি? পি। এখন দেখেন তো এইটা এখানে আছে কোথায়? আর প্লাস কিউ। আর প্লাস কিউ ইকুয়াল টু হবে পি, এই যে অপশন নাম্বার 2। ঠিক আছে? এটা কিন্তু আমরা গত ক্লাসে ভালো করে বুঝাইছিলাম যে পি এর সিরিয়াল হইতে হবে শুরু থেকে শেষের দিকে। আমি যাত্রা শুরু করছিলাম এ থেকে, শেষ করছি কোথায়? সি, সি তে। তার মানে লব্ধির ডিরেকশনটা হবে এ থেকে সি তে। ঠিক আছে? আগের ক্লাসটা হচ্ছে একটু দেখে আসবেন কষ্ট করে, তাহলে হচ্ছে খুব ভালো করে বুঝে যাবেন এটা। তাহলে 5 নাম্বারের অ্যান্সার পারলাম আমরা। তারপর আসেন 6 নাম্বার। আবার স্ট্রাইক আসে কিনা আল্লাহ জানি, এখানে হচ্ছে এটা পিডিএফটা আমি অনলাইন থেকে ডাউনলোড করছি। 6 নাম্বারে আসেন। 6 নাম্বারে বলছে কি যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি আর একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল কত? স্কেলার গুণফল কত? স্কেলার গুণফল মানে কি? ডট গুণন। ডট গুণন কিভাবে বের করতে হয়? আই এর সাথে আই গুণ করতে হয়, জের সাথে জে, কে এর সাথে কে। তাহলে খেয়াল করেন, এখানে আছে কত? 2i। আর এখানে আছে কত? আই নাই। এখানে দেখেন তো, আমি একটু লিখি, এখানে দেখেন, এ ইকুয়াল টু, এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 2i প্লাস জে মাইনাস 3k। আর বি ভেক্টর ইকুয়াল টু কি? বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 4j মাইনাস কে। তাহলে খেয়াল করেন, উপরের আই এর সাথে নিচের আই গুণ করতে হবে, কিন্তু এখানে তো আই নাই। আই নাই মানে কি? আই এর অংশ হয়ে যাবে 0, আই এর ডট গুণ কি হয়ে যাবে? 0। প্লাস জে, এখানে আছে কত? 1। অন্য কালার দিয়ে দেখাই, এখানে জে এর সহগ আছে 1, এখানে জে এর সহগ আছে 4, তাহলে 4 × 1 গুণ করলে কত পাওয়া যাবে? 4। তারপরে কে তে আসেন, এখানে -3, এখানে কত? -1, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। 3 একে 3, তাইলে আনসার হয়ে যাবে কত? 7। এই যে আনসার হচ্ছে আমাদের 6-এর 2 নাম্বার। 2 নাম্বার আনসার। ঠিক আছে? 2 নাম্বার আনসার। ওকে, তারপর আসেন 7-এ। বলছে আর ইকুয়াল টু এত হলে ডেল ডট আর ইকুয়াল টু কত হবে? নেবলা অপারেটরের সাথে আর এর ডট গুণ, এটাকে কি বলে? ডাইভারজেন্স, তাই না? এটাকে বলে ডাইভারজেন্স। আমি একটু এখানে বলে দিই, আমাদের ভেক্টর ক্যালকুলাসের 3টে অংশ, যেগুলো আমরা গত ক্লাসে বলি নাই। ক্যালকুলাসের কয়টা অংশ? 3টে অংশ। আমি একটু এটা ছোট করি, ছোট করে আলাদা করে দেখাই আপনাদেরকে, তাইলে বুঝতে সুবিধা হবে। দেখেন, ভেক্টর ক্যালকুলাসের অংশ কয়টা? 3টা। 3টা অংশ আছে: গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কি? কার্ল। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কি? কার্ল। গ্রেডিয়েন্ট কি নির্দেশ করে? সর্বোচ্চ পরিবর্তনের হার। সর্বোচ্চ পরিবর্তনের হারের দিক। সর্বোচ্চ কোনো একটা ফাংশনের সর্বোচ্চ পরিবর্তনের হার কোন দিকে হয় সেটা নির্দেশ করে। কোন দিকে হবে সেটা বের করা যায় হচ্ছে গ্রেডিয়েন্ট থেকে। গ্রেডিয়েন্ট কি দেয়?
সর্বোচ্চ পরিবর্তনের হার দেয় এবং কোন দিকে দিকটাও দেয়, তাহলে গ্রেডিয়েন্ট কি রাশি? গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর রাশি, মনে থাকবে। গ্রেডিয়েন্ট থেকে যে আনসার পাওয়া যায় সেটা কি রাশি? ভেক্টর রাশি। গ্রেডিয়েন্ট থেকে যে আনসার পাওয়া যায় সেটা ভেক্টর রাশি। আর ডাইভারজেন্স থেকে যে আনসার পাওয়া যায় সেটা হচ্ছে স্কেলার রাশি। কার্ল থেকে যে আনসার পাওয়া যায় সেটাও ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে গ্রেডিয়েন্টের কথা বললাম, এখন আসেন ডাইভারজেন্স। যে কোনো একটা ভেক্টরের সাথে যখন নেবলা অপারেটরের ডট গুণ করা হয়, যেমন ডেল ডট এ, যখন গুণ করা হবে, ডট গুণ করা হবে, তখন আনসার যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স হচ্ছে, দেখতেই পাচ্ছি আমরা, ডট গুণ থাকলে আনসারে একক মানে দিক থাকে না, তাইলে ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি। তারপর আসেন কার্ল। কার্ল হচ্ছে কি? নেবলা অপারেটরের সাথে যখন ক্রস করব, যে কোনো ভেক্টরকে ক্রস করলে কার্ল পাওয়া যায় নেবলার সাথে। নেবলা বা ডেল্টা অপারেটর বলে। নেবলা অপারেটর হচ্ছে একটা ভেক্টর অপারেটর, মনে থাকবে। নেবলা অপারেটর হচ্ছে কিরকম অপারেটর? একটা ভেক্টর অপারেটর। তাহলে অপারেটরের কাজ কি? অপারেটর হচ্ছে যেমন সাইন একটা অপারেটর, লগ একটা অপারেটর, এগুলো হচ্ছে একটা অপারেটর। অপারেটরের কাজ হচ্ছে কি? এটার পাশে কিছু একটা বসবে, সে কিছু একটাকে অন্য কিছু একটাতে কনভার্ট করে দিবে। যেমন সাইনের পাশে 30 ডিগ্রি বসাইলে সে একটা নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? সাইনের পাশে 30 ডিগ্রি দিলে সে তোমাকে কি দিবে? একটা নাম্বার দিবে। যেমন log 10 বেস 10 যদি বসা, তাহলে সে তোমাকে আনসার কত দিবে? 1 দিবে। তাহলে এগুলাকেই বলা হয় অপারেটর। অপারেটরের কাজ হচ্ছে সে কোনো একটা কিছুর উপর অপারেট করে ভিন্ন একটা আনসার দেয়। ভিন্ন বা সেমও আনসার দিতে পারে, তাতে সমস্যা নাই। বাট সে কোনো একটা কিছুর উপর অপারেট করে একটা আনসার তৈরি করতে সক্ষম, একটা আনসার তৈরি করতে সক্ষম। বোঝা গেল? আচ্ছা, তাহলে আহ আর নেবলা অপারেটর হচ্ছে দেখতে কিরকম হয়? নেবলা হচ্ছে একটা ভেক্টর অপারেটর, মনে থাকবে। এই যে সাইন, লগ, ই টু দি পাওয়ার এক্স, এগুলো হচ্ছে স্কেলার অপারেটর। নেবলা হচ্ছে ভেক্টর অপারেটর। নেবলা দেখতে কিরকম হয়? এই যে এরকম হয়। ডেল ডেল এক্স সাথে থাকে আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই সাথে থাকে জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড সাথে থাকে হচ্ছে কে ক্যাপ। এটা হচ্ছে নেবলা অপারেটর। নেবলা অপারেটর দেখতে এই যে এরকম হয়, ঠিক আছে? এটা একটা ডিফারেন্সিয়াল অপারেটর। এটা কিরকম অপারেটর? ডিফারেন্সিয়াল অপারেটর, পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর, এটাতে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আছে। আচ্ছা, এখন নেবলা অপারেটরের পাশে যখন আমরা এ, এই যে নেবলার সাথে যখন আমি মনে করেন যে এ আমার একটা ভেক্টর, এ ভেক্টরটা হচ্ছে দেখতে কিরকম? 3। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই ডট ক্রস এবং হচ্ছে, সরি কি বলে, ক্যালকুলাসের যে অংশ, এটা আপাতত স্কিপ করতেছি। এটা আমি পরের ভিডিওতে দেখাবো, তা না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। গত ক্লাসে আমরা যে থিওরি গুলা পড়ছিলাম সেই থিওরি ম্যাথ গুলা করি, এরপরে আমি ছোট করে আবার আলাদা করে দেখাই দিব নেবলা এই ক্যালকুলাস রিলেটেড যে অংশগুলো আছে সেগুলা, ঠিক আছে? আচ্ছা, এই যে 7 নাম্বার, 7 নাম্বার হচ্ছে কি আছে এখানে? 7 নাম্বারে হচ্ছে বলা আছে যে আর ভেক্টর দেওয়া আছে, এটার সাথে ডেল ডট আর করতে হবে। ডেল ডট আর, তাহলে খেয়াল করেন তো, আমি ডেল ডট আর এটা দেখাই দিই। ডেল ডট আর, তো প্রথমে আমি নেবলাটাকে বসাই, দেখেন। ডেল ডেল এক্স সাথে আছে আই প্লাস ডেল ডেল ওয়াই সাথে আছে জে প্লাস ডেল ডেল জেড সাথে আছে কে। এটার পাশে কি বসাইতে হবে? ডেল ডট আর। আর কোনটা? এই যে আর হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন আমরা ডট গুণনের নিয়ম জানি না। ডট গুণের নিয়ম কি? আই এর সাথে আই এরটা গুণ করতে হয়। তাহলে আই এর পাশে আছে ডেল ডেল এক্স, আর এখানে আছে কি? আবার এক্স। তাহলে ফাইনাল আনসার কি পাবো? এরকম না? এবং আই এর সাথে আই উঠে যাবে, ডট গুণ যেহেতু। তারপরে আবার ওয়াই এর সাথে এখানে কি আছে? ওয়াই। তাহলে সেম সিমিলার আরেকটা পাবো, ডেল ওয়াই, নিচে পাবো ডেল ওয়াই প্লাস এদিক থেকে আসবে ডেল জেড, এদিক থেকে আসবে কি? ডেল জেড। এখন এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1। ওয়াই এর রেসপেক্টে ওয়াই ডিফারেন্সিয়েশন কত? 1। জেড এর রেসপেক্টে জেড এর ডিফারেন্সিয়েশন কত? 1। তাহলে আনসার কত? 1 + 1 + 1, আনসার কত হয়ে যাবে? 3। তাহলে আমাদের ফাইনাল আনসার হচ্ছে কত? এই যে 3। 7 নাম্বার হয়েছে। 7 নাম্বারটা দেখে দিলাম, এটা হচ্ছে ডেল ডট আর। বোঝা গেল? এটা আসলে কি বের করছি আমরা? আর ভেক্টরের ডাইভারজেন্স বের করছি। আর ভেক্টর কি বের করছি? ডাইভারজেন্স বের করছি। সাথে আরেকটা জিনিস একটু মনে রাখেন, যে কোনো ভেক্টরের ডাইভারজেন্স অফ এ, যে কোনো একটা ভেক্টরের ডাইভারজেন্স কি কি হইতে পারে? ডাইভারজেন্স হচ্ছে পজিটিভ হইতে পারে, ডাইভারজেন্স হচ্ছে জিরো হইতে পারে, ডাইভারজেন্স হচ্ছে নেগেটিভ হইতে পারে। ডাইভারজেন্স পজিটিভ হইতে পারে, জিরো হইতে পারে, নেগেটিভ হইতে পারে। এখন খেয়াল করেন যে এইটা হচ্ছে, মনে করেন যে আহ, একটা ক্ষেত্র, একটা জায়গা। এই জায়গাতে দুইটা ভেক্টর এসে ঢুকতেছে, আমি বোঝানোর জন্য বলতেছি, হ্যাঁ। দুইটা ভেক্টর এসে ঢুকতেছে, একটা ভেক্টর বের হয়ে যাচ্ছে। এটা আর একটা ক্ষেত্র চিন্তা করেন, যেখানে দুইটা ভেক্টর এসে ঢুকতেছে, দুইটাই বের হয়ে যাচ্ছে। আর এখানে একটা ভেক্টর বা দুইটা ভেক্টর এসে ঢুকতেছে, বাট বের হয়ে যাচ্ছে কয়টা? 3টা। খেয়াল করেন তো। এখন আমি যদি এখানে 3টা মানুষের কথা চিন্তা করি, 3জন মানুষের কথা যদি আমি চিন্তা করি, যে এ ব্যক্তি, বি ব্যক্তি, সি ব্যক্তি,
এখানে একটু চিন্তা করেন তো, এখানের মধ্যে কে ভালো ব্যক্তি, কে ভালো ব্যক্তিটা কে? যদি আমি কমন সেন্স থেকে চিন্তা করি, তাহলে এখানের মধ্যে ভালো মানুষ কে? দেখেন তো, সে হচ্ছে 10 টাকা করে যদি চিন্তা করেন, তাহলে সে পাচ্ছে 20 টাকা, কিন্তু মানুষকে দান করে দিচ্ছে 30 টাকা। মানে তার নিজের পকেট থেকে আরো দান করে দিচ্ছে, তাই না? আর সে কি করতেছে, সে মোটামুটি ভালো, যে পরিমাণ তাকে টাকা দেওয়া হচ্ছে সে সেই টাকাটা দান করে দিচ্ছে। আর সে কি করতেছে, তাকে সে পাচ্ছে হচ্ছে 20 টাকা, কিন্তু দান করতেছে 10 টাকা, বাকি 10 টাকা তার নিজের পকেটে রেখে দিচ্ছে না? তাহলে এখানের মধ্যে এই তিনজনের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে? সবচেয়ে ভালো মানুষ হচ্ছে এই যে সি ব্যক্তি, যে তার মানে সে ভালো, ভালো মানে কি পজিটিভ, ভালো মানে কি পজিটিভ। আর সে মোটামুটি মানে সৎ আছে, বাট অত বেশি ভালো না, যে পরিমাণ টাকা পাচ্ছে ওই পরিমাণ টাকা আবার ডোনেট করে দিচ্ছে, দান করে দিচ্ছে। এই কারণে এটাকে আমরা নিউট্রাল বললি, নিউট্রাল বা শূন্য, নিউট্রাল বা শূন্য, নিউট্রাল বা শূন্য। আর এ হচ্ছে কালপ্রিট, এ কি করতেছে, 20 টাকা আসতেছে বাট সে দান করে দিচ্ছে 10 টাকা, আর পকেটে রেখে দিচ্ছে বাকি টাকা। এই কারণে তাকে আমরা বলতেছি যে খারাপ লোক, সে হচ্ছে নেগেটিভ। তার মানে খেয়াল করেন, পজিটিভ ডাইভারজেন্স, শূন্য ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স। শূন্য ডাইভারজেন্সের আরেক নাম হচ্ছে সলিনয়েডাল, সলিনয়েডাল, সলিনয়েডাল। তাহলে কোনো একটা ভেক্টর কখন সলিনয়েডাল হবে, যদি সেটার ডাইভারজেন্স জিরো হয়। মনে থাকবে, সলিনয়েডাল কখন হবে, যখন ডাইভারজেন্স কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ডাইভারজেন্স পজিটিভ হচ্ছে এই কথার মিনিং কি একটু চিন্তা করে বলুন তো, ডাইভারজেন্স পজিটিভ এই কথার মিনিং কি খেয়াল করেন তো। এই যে গোল চিহ্নিত যে জায়গা, এই জায়গার ভিতরে আমি যদি ঘনত্ব বলি, তাহলে এই জায়গার ভিতরে ঘনত্ব বাড়তেছে না কমতেছে? সে তার নিজের পকেট থেকে আরো দান করে দিচ্ছে না, তাহলে তার পকেটের টাকা কমতেছে না? তার মানে কি এখানে ঘনত্ব হ্রাস পাচ্ছে, ঘনত্ব কি হচ্ছে, কমতেছে। আর এখানে ঘনত্ব কি কনস্ট্যান্ট, এখানে ঘনত্ব কনস্ট্যান্ট। আর এখানে কি হচ্ছে, সে পাচ্ছিল 20 টাকা, দান করতেছিল কয় টাকা, 10 টাকা। তার মানে তার পকেটে জমা হচ্ছে 10 টাকা করে, প্রতিবারে কত করে জমা হচ্ছে, 10 টাকা করে জমা হচ্ছে। যেহেতু জমা হচ্ছে, তার মানে এখানে ঘনত্ব কি হচ্ছে, ঘনত্ব বাড়তেছে। যদি ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক কিরকম, ব্যস্তানুপাতিক না? ঘনত্ব যদি কমে তাহলে আয়তন কি হবে, ঘনত্ব যদি কমে তাহলে আয়তন বাড়বে। এখানে আয়তন কনস্ট্যান্ট, আর এখানে কি হচ্ছে, ঘনত্ব যেহেতু বাড়তেছে তার মানে আয়তন কমবে। এই কথাগুলো হচ্ছে একটু মনে রাখবো আমরা, ঠিক আছে? এই হচ্ছে ডাইভারজেন্স নিয়ে এখান থেকে এমসিকিউ কোশ্চেন হবে। এই তিনটা চিত্র যে দেখাইলাম, এদেরকে অল্টারনেটিভ ভাবে এইভাবেও দেখানো যায়। দেখেন, এই তিনটা চিত্র, এ কি করতেছে, তার পকেটে রেখে দিচ্ছে না? আমি যদি নেট হিসাব করি, তাহলে বাম দিকের একটা আর ডান দিকের একটা ক্যান্সেল করে দিব, তাহলে নেট কি তার পেটের ভিতরে ঢুকতেছে? তাহলে এই যে ঢুকতেছে, এই কাহিনীকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ ডাইভারজেন্স। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে পরিমাণ ঢুকতেছে সম পরিমাণ বের হয়ে গেছে। এগুলাকে গোল দিয়ে এভাবে প্রকাশ করা যায়, চার কোনা বক্স দিয়েও লেখা যায়। আর এখানে কি হচ্ছে, সে তার নিজের পকেট থেকে আরো দান করে দিচ্ছে, তাইলে এরোগুলা কোন দিকে হবে, বাইরের দিকে। সে স্বার্থপর না, বাইরের দিকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, এটা হচ্ছে সলিনয়েডাল, আর এটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স। ওকে, ওকে, ভেরি গুড। এখন আসেন প্রশ্নে। 8 নম্বরের পরে আমরা 9 নম্বরে যাই। এই যে দেখেন চিত্র খেয়াল করেন, 9 নম্বরের চিত্র খেয়াল করেন, 9 নম্বর। নিচের চিত্রটি একটি ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হলে কোনটা সঠিক বলেন তো। এটা এটা কি দানশীল ব্যক্তি না, সে দান করে দিচ্ছে না, নিজের পকেট থেকে বাইরের দিকে যাচ্ছে, দান করে দিচ্ছে, তাইলে তার ডাইভারজেন্স পজিটিভ নাকি নেগেটিভ বলেন তো। একটু আগে বলছি না যে দান করে দিচ্ছে, সে ভালো মানুষ, ভালো হইলে তার ডাইভারজেন্স পজিটিভ। এই যে ডাইভারজেন্স পজিটিভ, আনসার হচ্ছে গ নাম্বার, আনসার হচ্ছে গ নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তারপরে 10 নম্বর, দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? দুইটা সমান ভেক্টর, দুইটা সমান ভেক্টর থেকে কি পেতে হবে, আহ, কি শূন্য ভেক্টর পেতে হলে, সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে, তাহলে খেয়াল করেন তো, এদিকে একটা ভেক্টর আর তার সমপরিমাণ আরেকটা ভেক্টর যদি অপোজিট দিকে থাকে, তাহলে একটাতে একটা আরেকটাকে ক্যান্সেল করে কি দিয়ে দিবে আমাকে, নাল ভেক্টর দিয়ে দিবে না? অপোজিট দিকে থাকতে হলে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হয়, 180 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি হবে, দুইটা সমান ভেক্টর মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি হবে, তখন আমরা কি পাবো, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর পাবো। তারপর আসেন 11 নম্বর। 11 নম্বরে কি বলছে, যদি এ ক্রস বি আর বি ক্রস এ, দেখেন সি বলছে কি এ ক্রস বি আর ডি হচ্ছে বি ক্রস এ, তাহলে সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত? সি এবং ডি এর মধ্যবর্তী কোণের আসলে কি বলতে চাইতেছে দেখেন তো। সি হচ্ছে এ ক্রস বি, এটা আমরা গত ক্লাসে ভালো করে আলোচনা করছিলাম, বেসিক ক্লাসে। আর একটা হচ্ছে বি ক্রস এ, মনে আছে গত ক্লাসে বলছিলাম যে এই দুইটা জিনিস সেম না, এ ক্রস বি আর বি ক্রস এ সেম জিনিস না। এ ক্রস বি যদি ডান দিকে হয় বা উপর দিকে হয়, তাহলে বি ক্রস এ থাকবে কোন দিকে, নিচের দিকে। তাহলে একটা আরেকটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। তার মানে এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তার মানে সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। যে আনসার হচ্ছে গ নাম্বার, বোঝা গেল? 11 নম্বর হচ্ছে আনসার গ। ওকে, তারপরে আসেন 12 নম্বরে।
ওকে, তাহলে 12 নাম্বার, ডেল ডট বি ইকুয়াল টু জিরো হলে, জিরো মানে কি, জিরো মানে কি, ডেল ডট বি ইকুয়াল টু জিরো, এটা কি ডট মানে ডাইভারজেন্স, নেবলার সাথে ডট দেখা মাত্র বুঝে যাবেন ডাইভারজেন্স, ডাইভারজেন্স জিরো হচ্ছে এই কথার মানে কি, সলিনয়েডাল। তাহলে এই যে দেখেন 3 নাম্বার অপশন, ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল, এটাতে কোনো সমস্যা নাই, ডাইভারজেন্স যেহেতু জিরো হয়েছে তার মানে ভেক্টরটা অবশ্যই সলিনয়েডাল। আর কি আছে, তরল অসংকোচনীয় অসংকোচনীয় হয়, মানে এটা সংকোচনশীল না আর কি, অথবা এই যে দেখেন খেয়াল করেন, এখান থেকে আমি যেটা বলতে পারি, এখন দেখেন এই 12 নাম্বারে ছিলাম আমরা, বলছে কি ডেল ডট বি মানে ডাইভারজেন্স জিরো হলে কি হয়, ডাইভারজেন্স জিরো হলে কি হয় যে আগত এবং নির্গত ফ্লাক্স সমান, হয় যে যে পরিমাণ ঢুকছিল সম পরিমাণ বের হয়ে গেছিল না, এই যে দেখেন যে পরিমাণ ঢুকছিল, এই যে চিত্রের মধ্যে দেখাইছিলাম যে পরিমাণ ঢুকছিল, এই যে যে পরিমাণ ঢুকছিল সম পরিমাণ কি হয়ে গেছে, বের হয়ে গেছে, তার মানে আগত এবং নির্গত ফ্লাক্স কি হবে, সমান হবে। আর আরেকটা কথা হচ্ছে, এটাতে সংকুচনও হয় না প্রসারণও হয় না, সংকুচনও হয় না প্রসারণও হয় না, সে কারো ভালোর মধ্যেও নাই খারাপের মধ্যেও নাই, সংকুচনও হয় না প্রসারণও হয় না, এই কারণে এটাকে বলা যায় অসংকুচনীয়, অসংকুচনীয় বলা যায়, অপ্রসারণীয় বলা যায়, দুইটাই বলা যায়। তাহলে আনসার হবে কত, এক দুই তিন, তিনটাই, তিনটাই কোথায় আছে, এই যে 12 নম্বরে ঘ। 13 নম্বরে আসেন, 13 নম্বর, এ এবং বি কে বিপ্রতীপ ভেক্টর বলা যায়, কখন বিপ্রতীপ ভেক্টর বলা যায়, গত ক্লাসে আমরা বলছিলাম বিপ্রতীপ ভেক্টর কখন হয়, যখন একটা ভেক্টরের মান যদি হয় এ এবং আরেকটা ভেক্টর মান যদি হয় 1/a। তাহলে খেয়াল করেন একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 1/4, তাহলে অ্যান্সার কোনটা, এই যে প্রথমটাই অ্যান্সার, বোঝা যাচ্ছে, প্রথমটা অ্যান্সার, একটা 4 আর একটা কত 1/4, একটা যদি 8 হয় আর একটা কত হইতে হবে 1/8, এরকম হইতে হবে, ঠিক আছে। তারপর আসেন 14 নম্বর, এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, যে হাফ ইন্টু এ ক্রস বি এর মডিউলাস, হাফ ইন্টু এ ক্রস বি এর মডিউলাস, এগুলো মুখস্থ, সরাসরি ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, হাফ ইন্টু এ ক্রস বি। আচ্ছা, আর যদি হচ্ছে চতুর্ভুজের বলতো, চতুর্ভুজের দুইটা বাহু যদি সন্নিহিত বাহু যদি আমরা বলতাম যে এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত চতুর্ভুজের ক্ষেত্রফল বা অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল, তখন হাফটা হইতো না, হাফটা হবে না, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে 15 নম্বরে আসেন, কোন ভেক্টরটি এত এর উপর লম্ব, 4i এবং 2j এর উপরে লম্ব হবে কোনটা, খেয়াল করেন। আচ্ছা, আমি আমি যদি আপনার একটা কোশ্চেন করি যে আই এর উপরে লম্ব ভেক্টর কে কে আছে, আই এর উপরে লম্ব হচ্ছে জে এবং কে, আবার খেয়াল করেন এখানে আছে 2j, জে এর উপরে লম্ব কারা কারা, আই এবং কে, তাই তো। এখন দেখেন তো উভয় আনসারের মধ্যে কমন কোনটা, কে কমন না, তাহলে আই এর উপরেও কে লম্ব, জে এর উপরেও কে লম্ব, তাহলে আনসার হচ্ছে অবশ্যই কে যুক্ত যে কোনো একটা, কে যুক্ত যে কোনো একটা হবে আমাদের অ্যান্সার। কে যুক্ত কোনটা আছে, এই যে দেখেন কে যুক্ত, 5, কে হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল, এটা কি বুঝতে পারছেন, ক্লিয়ার কিনা এটা বলেন, এটা ক্লিয়ার কিনা। আচ্ছা, তারপরে আসেন 16, এটা খুবই শর্টকাট নিয়ম, যে আই এর উপরে কে লম্ব হবে, জে এর উপরেও কে লম্ব হবে, সুতরাং কে যুক্ত যে কোনো একটা আনসার হবে, এখানে 5K যে থাকতে হবে এমন কোনো কথা নাই, 6K মাইনাস 5K যে কোনো কিছু থাকতে পারে। তারপর আসেন, কোন ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই হলে ভেক্টরটি কি হবে, শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই হলে ভেক্টরটা কি হয়, দেখেন কতবার পরীক্ষায় আসছে, ডেন্টাল মেন্টাল সবে আইসা একদম ভরাই ফেলছে, এটা কি ভেক্টর, শুরু বিন্দু এবং শেষ বিন্দু শেষ সেম হইলে সেটাকে নাল ভেক্টর বলে, নাল ভেক্টর বলে। তারপর আসেন 17 নম্বর, বলছে কি অসি ভেক্টর কোনটা, এটা একটা ভালো প্রশ্ন, বরিশাল বোর্ড 16-তে আসছে, চিত্রের নির্দেশনার আলোকে 17 এবং 18। আচ্ছা, এখানে বলছে কি এটা হচ্ছে ও বিন্দু, মূল বিন্দু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আমাকে বের করতে হবে ওসি ভেক্টর, তার মানে ও থেকে সি পর্যন্ত এই যে ভেক্টর সেটা বের করতে হবে। এখন আমি আপনাকে বলি, দেখেন বি বিন্দুতে আপনি যখন উঠছেন তখন কি ওসি বরাবর এসে তারপরে উপরে উঠছেন না, ক্লিয়ার কিনা। আচ্ছা, ওসিতে আসার জন্য আপনাকে কিছু পরিমাণ এক্স এর দিকে আসতে হবে, তারপরে কিছু পরিমাণ ওয়াই এর দিকে আসতে হবে, তাই তো, কিছু পরিমাণ আসবেন এক্স এর দিকে, কিছু পরিমাণ আসবেন ওয়াই এর দিকে, তারপরে গিয়ে এই যে জেড এর দিকে উঠে গিয়ে আপনি বিতে যাবেন, ক্লিয়ার কিনা। তাহলে প্রথমে যদি আপনি এক্স এর দিকে কতটুকু আসবেন, যদি বিতে পৌঁছাতে চান এক্স এর দিকে 1 একক আসছেন, এক্স এর দিকে 1 একক, ওয়াই এর দিকে আসছেন কত 1 একক, জেড এর দিকে আসছেন কত 1 একক। এখন আমি বললাম যে আমি আবার মুছি, মুছে দেখেন, দেখেন এদিক বরাবর আপনি আসছেন কতটুকু, এই যে এতটুকু, এদিক বরাবর আসছেন এই যে এতটুকু, তারপরে উপরের দিকে উঠছেন, এই যে টোটাল কতটুকু গেছেন, সব দিকে এক এক পরিমাণ গেছেন, তাহলে এক্স এর দিকেও আসছেন 1, ওয়াই এর দিকেও আসছেন 1, জেড এর দিকেও কত 1। তো আমি সি বিন্দুতে আসার জন্য আমার এক্স এর দিকে আসা লাগে 1, ওয়াই এর দিকে আসা লাগে 1 একক, তাইলে অসি ভেক্টরটা কি হবে বলেন তো, এক্স এর দিকে 1 একক আসা লাগে তার মানে 1i, প্লাস জে এর দিকে 1 একক আসা লাগে তার মানে হচ্ছে 1j, তার মানে কি আই প্লাস জে হবে আনসার, আই প্লাস জে, বোঝা গেল। তারপর আসেন ত্রিভুজ ও বিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজ ও এ বিসি ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ কোথায়,
ও এ বি সি, এটাতে হচ্ছে একটা টেকনিক্যাল সমস্যা আছে, এটা তো ত্রিভুজ না, এটা হয়ে গেছে কি চতুর্ভুজ। এটা ত্রিভুজ না, এটা হয়ে গেছে চতুর্ভুজ। ও এ বি সি বলছে নাকি? এটা তো প্রশ্নের মধ্যে সমস্যা আছে। আচ্ছা, যদি এটা আমি বলি যে ও এ বি সি হচ্ছে এই যে ভিতরের অংশ, লেখা কি দেখা যাচ্ছে কিনা, এটা হচ্ছে ও এ বি সি কোন অংশ, ও এ বি সি হচ্ছে এই যে এই ভিতরের অংশ, এই অংশ, এই অংশ, এই যে একটা প্লেন দেখা যাচ্ছে, এই যে একটা প্লেন দেখা যাচ্ছে, সেই প্লেনের ক্ষেত্রফল জানতে চাচ্ছে। তো এইটা, এই প্লেন যেটা আঁকা হয়েছে, এই প্লেনটা হচ্ছে একটা কিরকম সামান্তরিকের মতো, সরি সামান্তরিক না, আয়তক্ষেত্রের মতো। এটা দেখতে এরকম দেখা যাচ্ছে, বাট জিনিসটা আসলে কিসের মতো, আয়তক্ষেত্রের মতো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না? তাহলে আমি যদি আপনাকে এই যে ও থেকে সি পর্যন্ত এতটুকু যদি জানেন, আর বি থেকে সি পর্যন্ত যদি জানেন, তাহলে কিন্তু আপনি দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছেন, ঠিক আছে? তাহলে ও থেকে সি পর্যন্ত কত হবে চিন্তা করেন তো। এই বরাবর আপনি আসছিলেন ওয়ান, এই বরাবর আসছিলেন কত, ওয়ান। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা থেকে যদি আমরা বাইরের এই ত্রিভুজটা যদি আমি বাইরে বের করে নিয়ে আসি, দেখেন এই যে এক্স এর দিকে আসছেন 1 একক, এদিকে গেছেন আপনি 1 একক, তাহলে আপনি সি তে চলে আসছেন এই যে এখানে। তাহলে এদিকে আসছেন ওয়ান, এদিকে আসছেন ওয়ান, এবং এই যে মাঝখানের অ্যাঙ্গেলটা, এটা অবশ্যই না 90 ডিগ্রি, মাঝখানের অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি। আমাদের আঁকা হচ্ছে না, বাট মাঝের অ্যাঙ্গেলটা অবশ্যই কি, এক্স এর সাথে ওয়াই অক্ষের অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি না? তাহলে এই যে এই বরাবর আসছেন, তারপরে আইসা সোজা এই বরাবর নামছেন, এই যেমন একটা এরকম চিত্র। তাহলে এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে মনে করেন এক্স, এটা হচ্ছে আপনার সি। তাহলে এটা যদি ওয়ান হয়, এটা যদি ওয়ান হয়, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা কি অতিভুজ না? অতিভুজ সমান কি হয়, 1 + 1 রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে 1² + 1² কত হবে, √2। তার মানে ও থেকে সি পর্যন্ত কত পাওয়া গেল, √2। তার মানে ও থেকে সি পর্যন্ত চতুর্ভুজের একটা বাহু পেয়ে গেছি আমরা √2। তার মানে এই যে একটা বাহু হচ্ছে √2, আর এদিকে কত, ওয়ান, তাহলে ক্ষেত্রফল কত হবে, √2 × 1, √2 × 1, তার মানে এই যে জাস্ট √2 অ্যান্সার। বুঝা গেল? এটা হচ্ছে 18 নম্বরের অ্যান্সার। ওকে, তারপরে আসেন 19-এ যাই। 19 কোথায়? যদি কিউ ইকুয়াল টু এত হয়, এত বিন্দুতে ডেল নেবলা কিউ বের করতে হবে। নেবলা কিউ মানে হচ্ছে কি, এটা বের করতে বলছে আমাকে গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট বের করাটাও আমি এখানে শিখিয়ে দিই, দেখেন গ্রেডিয়েন্ট, এইটার মাধ্যমে শিখে যাবেন গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয়। তাহলে গ্রেডিয়েন্ট কিভাবে বের করবো, দেখেন নেবলার সাথে কি নিতে হবে, কিউ। তাহলে আমি মানটা আগে দেখেন, খেয়াল করেন, ডেল ডেল এক্স, সাথে কি আছে, আই আছে না? আইটাকে হচ্ছে জাস্ট সামনে বসাচ্ছি, প্লাস একটু গ্যাপ দিয়ে লিখতেছি, এখানে লিখতেছি হচ্ছে জে, এখানে লিখতেছি ডেল ডেল ওয়াই, তারপরে হচ্ছে আমি একটু জায়গা নিচ্ছি, প্লাস এখানে লিখতেছি হচ্ছে কে, এখানে লিখতেছি হচ্ছে, একটু গ্যাপ রাখি, এখানে আমি জায়গা রেখে এখানে লিখতেছি কে, এখানে লিখতেছি হচ্ছে ডেল ডেল জেড। তাহলে কিসের মান লিখলাম, এখানে নেবলা লিখছি না, শুধু শুধু নেবলা লিখছি। নেবলার কোলে কাকে বসাই দিব, জাস্ট কিউ, কিউটাকে নেবলার কোলে বসাই দিব। তার মানে এখানে চলে আসবে কিউ, এখানে চলে আসবে কিউ, এখানে চলে আসবে কিউ, শেষ। এখন হচ্ছে কিউ এর মান বসাবো, আই থাকবে ডেল ডেল এক্স, কিউ এর মান বসান, কিউ কত, কিউ কত দেওয়া আছে যে 3x² ওয়াই, 3x² ওয়াই, প্লাস এখানে থাকলো যে, এখানে থাকবে ডেল ডেল ওয়াই, এখানে আসলো 3x² ওয়াই, প্লাস কে ডেল ডেল জেড, এখানে চলে আসবে 3x² ওয়াই। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন, আমি একটু লিখি এখানে, এখন ইকুয়াল টু আই থাকলো সামনে, এক্স এর রেসপেক্টে শুধুমাত্র x² কে ডিফারেন্সিয়েশন হবে, 3y চলে আসবে কোথায়, বাইরে। তাহলে 3y কে বাইরে নিয়ে আসলাম, x² কে ডিফারেন্সিয়েশন করলে কত থাকবে, 2x। আপনারা এগুলো আগে পরে আসছেন, এই কারণে আমি আর দেখাচ্ছি না। তারপরে জে থাকলো সামনে, জে কারা কারা বাইরে চলে আসবে, 3x² বাইরে চলে আসবে, তাদেরকে সে ধ্রুবক হিসাবে বিবেচনা করবে, y এর ডিফারেন্সিয়েশন 1, প্লাস এখানে জেড বলতে কিছু নাই, তাহলে পুরোটাকে সে কনস্ট্যান্ট বিবেচনা করছে, আনসার হচ্ছে 0। তাহলে ফাইনাল আনসার আমরা কি পাচ্ছি, 6xy, সাথে আছে আই, প্লাস 3x² সাথে আছে যে। এখন কোন বিন্দুতে বের করতে হবে গ্রেডিয়েন্ট, বিন্দুটা বলে দিছে, দেখেন বিন্দুটা কত, 1 - 2, বিন্দুটা কত, 1 - 2, 1 - 2, তার মানে 1 - 2 বিন্দু, বিন্দুটা হচ্ছে কত, 1 এবং -2, বিন্দুটা হচ্ছে 1 - 2। এক্স এর জায়গায় বসাবো 1, 6 × 1, ওয়াই এর জায়গায় বসাবো -2, সাথে থাকবে আই, প্লাস 3, এক্স এর জায়গায় বসবে কত, 1, ওয়াই এর জায়গায় বসবে -2, নাকি এখানে তো ওয়াই নাই, 3x² সাথে জাস্ট যে, শেষ। তাহলে কত আসবে অ্যান্সার, -6×2 = 12, আই প্লাস 3 জে, এটা অ্যান্সার, -12 আই প্লাস
3j। দেখেন কোথায় আছে, -12i প্লাস 3j। কোথায় পাওয়া যায় এটা? এই যে অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 এটা অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, খুবই সহজ নিয়মে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট বের করে ফেললাম। ওকে, তারপরে আসেন 20 নম্বরে। বলছে 20 নম্বর কি বলছে, পি কিউ ও আর মানের তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত। কি বলছে? একই ক্রমে। গত ক্লাসে আমরা বলছিলাম একই ক্রমে হইলে, একই ক্রমে যদি ত্রিভুজের বা চতুর্ভুজের বা বহুভুজের যে কোনো কিছু একই ক্রমে সাজ্জিত থাকলে সবগুলার যোগফল ইকুয়াল টু 0। সবগুলার যোগফল ইকুয়াল টু কত হবে? 0। তাহলে সবগুলার যোগফল ইকুয়াল টু 0 হচ্ছে 4 নম্বর অপশন। 4 নম্বর অপশন, সবগুলার যোগফল ইকুয়াল টু 0 গেল 20 নম্বর। তারপরে 21-এ আসেন। এ এবং বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। এ এর ভ্যালু হচ্ছে আই, বি এর ভ্যালু হচ্ছে 2i প্লাস কে। এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয়? ডট গুণ থেকে। মধ্যবর্তী কোণ বের করতে হয় কি থেকে? ডট গুণন থেকে। ডট গুণন থেকে মধ্যবর্তী কোণ বের করতে হয়। এগুলো একটু মুছি। তাহলে এ এবং বি কে ডট করব। হ্যাঁ, এ এবং বি কে আমরা ডট করব, তাহলে আমরা আনসার পেয়ে যাবো। খেয়াল করেন, এ ডট বি, এ ডট বি ইকুয়াল টু কি হবে? এ এর মান বি এর মান ইন্টু কস থিটা। এখান থেকে জাস্ট আমরা থিটাটা আলাদা করে ফেলবো। তাহলে থিটা ইকুয়াল টু কি পাবো আমরা? আচ্ছা, আগে মান বসাই। এ ভেক্টরের মান কত দেখেন তো। এ ভেক্টরের মান হচ্ছে আই। আই মানে একক ভেক্টর, সেটার মান হয়ে গেল 1। বি ভেক্টরের মান কত হবে? 2i প্লাস কে। তার মানে √2² প্লাস 1², তাই তো। সাথে থাকলো কস থিটা। এ ডট বি, এ আর বি কে ডট করেন, আই এর সাথে আই গুণ করেন, জে এর সাথে জে গুণ করেন। এখানে কি আছে? শুধু আই। এখানে আছে আই এর সাথে 2, তাহলে 2 × 1 হয়ে গেল কত? 2। আর এখানে জে নাই কে নাই, তার মানে বাদ বাকি সব হয়ে গেল 0। তাহলে বাম সাইডে থাকলো 2 ইকুয়াল টু 1 ইন্টু এটা করলে কত আসবে? √4 আর 1 হচ্ছে 5। সাথে আছে কস থিটা। এখান থেকে কস থিটা ইকুয়াল টু লেখা যাবে 2/√5। তাহলে থিটা ইকুয়াল টু হবে কজ ইনভার্স 2/√5। ক্যালকুলেটারে বসাবেন, যা আসবে তা আনসার। আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, তো বলতে পারতেছি না। তারপরে বলছে এ ক্রস বি এবং এ ডট বি, ও এ ক্রস বি এর মান এবং এ ডট বি এর মান যদি সমান হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? তো মনে রাখবেন, টেন থিটা ইকুয়াল টু টেন থিটা বা থিটা, সরি, টেন থিটা ইকুয়াল টু এ ক্রস বি, এটা গত ক্লাসেও বলছি, ডিভাইডেড বাই এ ডট বি। টেন থিটা ইকুয়াল টু কি হয়? এ ক্রস বি ডিভাইডেড বাই এ ডট বি। মনে থাকবে, টেন থিটা ইকুয়াল টু কি হবে? এ ক্রস বি ডিভাইডেড বাই এ ডট বি। টেন থিটা ইকুয়াল টু এ ক্রস বি বাই এ ডট বি। এখন বলছে এ ক্রস বি আর এ ডট বি দুইটার মান সমান, তাহলে এটা এটা কাটা চলে যাবে। কাটা যদি চলে যায়, তাহলে টেন থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। টেন কত ডিগ্রির মান? 1। 45 ডিগ্রির মান 1। টেন কত ডিগ্রির মান? 1। 45 ডিগ্রির মান 1। 45 মানে কত? পাই/4। 45 মানে কত? পাই/4। তাহলে আনসার হচ্ছে 1 নম্বর। তারপর আসেন 23। স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে কোনটা? স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে কোনটা? একটু খেয়াল করেন। স্কেলার ফিল্ডকে, স্কেলার ফিল্ডের উপরে যখন আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, সেটা ভেক্টর হয়ে যায়। একটু খাতায় লিখে রাখবেন। যখন ভেক্টরের উপরে যখন আমরা ডাইভারজেন্স করি, ভেক্টরের উপরে ডাইভারজেন্স করলে সেটা স্কেলার হয়ে যায়। তারপরে আবার ভেক্টরের উপরে যখন আমরা কার্ল অ্যাপ্লাই করি, কার্ল, সেটা আবার ভেক্টর থাকে। তাহলে এটা একটু মনে রাখেন, একটু কষ্ট করে। তাহলে গ্রেডিয়েন্ট স্কেলারকে কি করে? ভেক্টরে নিয়ে যায়। গ্রেডিয়েন্ট কি করে? স্কেলারকে ভেক্টরে নিয়ে যায়। আর ডাইভারজেন্স কি করে? ভেক্টরকে স্কেলারে নিয়ে যায়। আর কার্ল কিছুই করে না। কার্ল কিছুই করে না। তার পাশাপাশি আরেকটা জিনিস একটু মনে রাখেন, কার্ল জিরো, এই কথার মানে হচ্ছে অঘূর্ণনশীল। কার্ল জিরো মানে কি? অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। অঘূর্ণনশীল এবং কি? সংরক্ষণশীল। আর কার্ল যদি জিরো না হয়, কার্ল জিরো না হওয়া মানে হচ্ছে ঘূর্ণনশীল। ঘূর্ণনশীল, আর ঘূর্ণন করলেই সেটা অসংরক্ষণশীল হয়ে যায়। একটু মনে রাখিবেন এগুলা, এইসব তথ্য। হ্যাঁ, এগুলা থেকেই এমসিকিউ এ কোশ্চেন হবে। ওকে, তাহলে আমাকে প্রশ্ন করছিল কি, বলছিল যে কোনটা স্কেলারকে, স্কেলার ফাংশনকে ভেক্টরে রূপান্তর করে, বলেন। স্কেলারকে ভেক্টরে কোনটা নিয়ে যাচ্ছে? এই যে স্কেলার ছিল, স্কেলারকে ভেক্টর নিয়ে গেছে কি? গ্রেডিয়েন্ট। তাহলে অ্যান্সার হচ্ছে কি? গ্রেডিয়েন্ট। 23-এর গ। 23-এর হচ্ছে গ নাম্বারটা আনসার। তারপর আসেন 24-এ। 24-এ, 24টা বলেন, এই বল ভেক্টরটি এক্স জেড তলে এটার মান কত হবে? এটা একটা ভেক্টর দেওয়া আছে, দিয়ে বলছে যে এক্স জেড তলে এটার মান কত হবে। এই ভেক্টরটার বা এই বল ভেক্টরটির এক্স জেড তলে মান কত হবে? কোন কোন তলে? এক্স জেড তলে। এক্স এর দিকে কত একক গেছে? 5 একক। জেড এর দিকে কত একক গেছে? 3 একক না? কোন তলে মান বের করতে হবে?
এক্স জেড তলে, তাই তো? কোন তলে? এক্স জেড তলে। এক্স এর দিকে কতটুকু গেছে? 5 একক। জেড এর দিকে কতটুকু গেছে? 3 একক। তাহলে √5² + 3² হবে আনসার। √5² + 3²। যেই অক্ষ বরাবর বলবে সেই মানগুলা নিয়ে স্কোয়ার করব, তাহলে আনসার হয়ে যাবে। তাহলে 5² হবে 25, আর 9, 25 আর 9 কত হয়? 36 মনে হয়। 25 আর 5 হচ্ছে 30, 34। তাই √34, গো নাম্বার হচ্ছে আনসার। বোঝা গেল? এক্স জেড তলে বলছে, তাহলে যেই যে অক্ষ বরাবর বলবে সেই অক্ষ বরাবর কোঅর্ডিনেট গুলো শুধু নিব আমরা। ওকে, তারপরে পরের প্রশ্ন। আচ্ছা, 25 নাম্বার কি? 25 নাম্বার বলছে চিত্রের ভেক্টর দ্বয়ের স্কেলার গুণন। 25 নাম্বার, চিত্রের ভেক্টর দ্বয়ের স্কেলার গুণন। এ আর বি কে ডট করলে কত আসবে? এ বি কস থিটা, কমন সিম্পল জিনিস। এ ডট বি ইকুয়াল টু কি হবে? এ বি কস থিটা হবে। 25 নম্বর 28। এ ও বি এর একক ভেক্টর, এ ও বি ভেক্টরের একক ভেক্টর এ, নাকি এ ও বি এর একক ভেক্টর এ এর মধ্যবর্তী কোণ মানে কি? এটা তো প্রশ্ন বুঝতেছি না। এ ও বি এর একক ভেক্টর এ এর মধ্যবর্তী কোণ, কইলোটা কি? এ ও বি এর একক ভেক্টর, এটা কি বলতে চাইতেছে? এ ও বি এর একক ভেক্টর, কোন ডাটা তো দেওয়া নাই। বি এর একক ভেক্টর, এটা আমি পারি না। 26 নাম্বার, আমি বুঝতেছি না, এখানে কোথাও মনে হয় কোনো একটা শব্দ মিসিং আছে। আমি প্রশ্নটা বুঝতেছি না। এ ও বি এর একক, এ ও বি এর একক ভেক্টর, আবার এখানে ছোট এ দিয়ে কি বুঝাইছে? 26 নাম্বার, এটা থাকুক আপাতত, এটা আমি পারি না। আমি বুঝতেছি না এখানে কি বলতে চাইতেছে, আমি ল্যাঙ্গুয়েজ বুঝতেছি না। তারপরে এখানে মনে হয় কোনো একটা শব্দ মিসিং আছে। এ ও বি এর একক ভেক্টর, কি এ প্লাস বি এর একক ভেক্টর? আরে ঘোড়ার ডিম, এটা মনে হয় বি হবে না, এটা এ হবে। এ এবং এ এর একক ভেক্টর ছোট এ, তার মানে একটা হচ্ছে মেইন ভেক্টর এ, তার সাথে হচ্ছে তার যে ছোট্ট একটা একক ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত? যে কোনো ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তাহলে অ্যান্সার হবে 0 ডিগ্রি। ঠিক আছে? এ এবং এ এর একক ভেক্টর এর মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, মনে থাকবে। 27 নাম্বার, এ ডট বি ইকুয়াল টু 0 হলে কি বোঝা যায়? ডট গুণ 0 হইলে কি বোঝা যায়? ডট গুণ 0 হইলে কি বোঝা যায়? ডট গুণ 0 হইলে, ডট গুণ ইকুয়াল টু 0 হইলে লম্ব বোঝা যায়। আর ক্রস গুণ ইকুয়াল টু 0 হইলে সমান্তরাল বোঝা যায়। মনে থাকে যেন, ডট গুণ 0 হইলে কি বোঝা যায়? লম্ব বোঝা যায়। তাহলে বোঝা যায় এ ও বি একে উপরের উপর লম্ব। যদি বলতো এ ক্রস বি ইকুয়াল টু 0 হলে কি বোঝা যায়, তাহলে আমরা বলতাম একটা আরেকটার উপরে সমান্তরাল। 27, 28 গেল। সলিনয়েডাল, সলিনয়েডাল হইলে কি হয়? এই যে ডট গুণন ডাইভারজেন্স 0 হয় বলে আসছি আমরা। 29-এ আসেন। 29-এ বলছে জে ক্রস, জে ক্রস কে কত হবে? এটা গত ক্লাসে বলছিলাম না, যে একটা অর্ডার দিয়ে বুঝাইছিলাম। এটাকে চিন্তা করেন হচ্ছে আই, এখানে লিখলাম হচ্ছে জে, আর এখানে বললাম হচ্ছে কে। এগুলা ঘুরতেছে কোন বরাবর? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে প্রথমে বলছে জে ক্রস কে, তাহলে জে থেকে কে তে যদি আসি তাহলে আনসার হবে কত? আই। আনসার হবে কত? আই। তারপরে জে ক্রস আই, তাই না? আমি দেখাই, জে ক্রস, জে ক্রস কে, তাইলে কত হবে? জে ক্রস কে ইকুয়াল টু কত হবে? আই হবে। আবার জে ক্রস আই কত হবে দেখেন তো? জে এর পরে আসা উচিত কত? কে। জে এর পরে কি আসা উচিত? কে, কিন্তু উল্টা দিকে চলে গেছে, এই কারণে আনসার হবে মাইনাস কে। এই কারণে আনসার কি হবে? মাইনাস কে। তাহলে জে ক্রস আই ইকুয়াল টু মাইনাস কে, যে 29-এর ক নাম্বার। তারপর আসেন, এটা কি?
এফ ইকুয়াল টু এই যে এটা 2i3 যে এটা পি দেওয়া আছে এদিকে, কিউ দেওয়া আছে এদিকে, তাই না? প্রশ্ন কি করছে? এ বি ও সি ডি দুটি সমান্তরাল নদীর অবিন্দু হতে F1 F2 মানে বল প্রয়োগ করে দুজন ব্যক্তি গুণ টানছে। F1 ও F2 বল দেয়, লব্ধির মান কত? আরে, লব্ধির মান কত? F1 এবং F2 এই দুটা বলে লব্ধি, লব্ধি বের করতে হবে। তো আই জে কে আকারে যদি দেওয়া থাকে তাহলে তিনের সাথে এই যে এদিকে 2 যোগ করবেন, তাহলে 3 আর 2 যোগ করলে কত পাওয়া যাবে? 5i প্লাস জে সাথে জে যোগ করেন আবার কত পাওয়া যাবে? 5j প্লাস কে এর সাথে কে যোগ করেন তাহলে আবার 5, 5 আর 3 হচ্ছে 8, তাইলে মান কত হবে? √5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, ক্যালকুলেটারে বসাইলে যা আসবে তা আনসার। ঠিক আছে? লব্ধির মান যা বসাবেন তা আনসার। তারপরে বলছে নৌকাটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ওপি ওপি বরাবর নৌকাটি অগ্রসর হবে, ও কিউ বরাবর অগ্রসর হবে। একটা হচ্ছে ওপি বরাবর টান দেওয়া হচ্ছে, আর একটা ও কিউ বরাবর, কোনো দিকেই যাবে না নৌকা, তো এই দুইজনের লব্ধি বরাবর যাবে। তাহলে ওপি বরাবরও যাবে না, ও কিউ বরাবরও যাবে না। ওপি বরাবরও যাবে না, ও কিউ বরাবরও যাবে না। নৌকাটি খালের মাঝে স্থিরও থাকবে না, মাঝ বরাবর, এই যে খালের মাঝ বরাবর ঠিক মাঝামাঝি বরাবর দৌড়াবে। 31, আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক? ভিন্ন জিনিসের ডট গুণন 0 হয় সেটা আমরা জানি, তাহলে আই ডট জে প্রথম অপশন যেটা আই জে, আই কে, কে আই, এগুলো হবে 0, প্রথমটা সঠিক। প্রথমটাতে কোনো সমস্যা নাই, প্রথমটা সঠিক। 2 নম্বরে আই আই সেম জিনিসের ডট গুণ 1 হয়, সেম জিনিসের ডট গুণ কত হয়? 1 হয়, তাহলে 2 নম্বরটাও সঠিক। 3 নম্বর আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইকুয়াল টু 0, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। হ্যাঁ, সেম জিনিসের ক্রস গুণ 0 হয়, সেম জিনিসের ডট গুণ 1, সেম জিনিসের ক্রস গুণ কত হবে? 0। তাহলে এটাও সঠিক, তাহলে অ্যান্সার হচ্ছে তিনোটা। নিচের কোনটি স্কেলার রাশি? 33 নম্বর, 33 নম্বর প্রশ্ন খেয়াল করেন, স্কেলার রাশি কতবার বলছি যে জড়তার ভ্রামক ছাড়া বাদ বাকি যে ভ্রামক থাকবে সেগুলো কি রাশি? ভেক্টর রাশি। শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি, তাহলে দেখেন বলের ভ্রামক এটা অবশ্যই ভেক্টর রাশি, ভরবেগ ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামকটা কি রাশি? স্কেলার রাশি। 33, তারপরে 34, এ ও বি এ প্রত্যেকের মান হচ্ছে 5, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। এ মাইনাস বি ভেক্টরটা নির্ণয় করো। এ মাইনাস বি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তো এ মাইনাস বি ভেক্টরের মান কিভাবে নির্ণয় করবেন? আমি দেখে দিই এ মাইনাস বি ভেক্টর কিভাবে বের করবেন। সব নিয়ম সেম, সবকিছু সেম, শুধু টু, ওই যে আমরা ফর্মুলা জানি না, প্লাসের সামনে শুধু মাইনাস দিবেন। লব্ধির মান কি হবে? √, কোথায় গেল? √a² প্লাস, আরে, √a² প্লাস b² মাইনাস 2ab cos θ, -2ab cos θ। শুধু কি বসাবেন? মাইনাস বসাবেন সামনে, শুধু সামনে কি বসবে? মাইনাস বসবে, প্লাসের জায়গায় মাইনাস। প্রত্যেকটার মান কত করে? 5 করে, তাই না? তাহলে এটার মান হইলো 5 স্কোয়ার, এটার মান হবে আরো 5 স্কোয়ার, তাহলে 25 আর 25 হয়ে গেল কত? 50। এদিক থেকে পাইলাম 50 মাইনাস 2 ইন্টু এ আর বি, দুটা গুণ করলে 5 × 5 হইলো 25, তাহলে 2 × 25 ইন্টু কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মান হচ্ছে কত? হাফ। তাহলে এদিক থেকে কাটা গেলে 50 - 25 = 25, তার উপরে রুট আছে, তার মানে আনসার 5, গ নাম্বার 34-এর গ। 35, জে প্লাস কে ক্রস কে ইকুয়াল টু কত হবে? তুমি হচ্ছে লিখে দেখেন, জে প্লাস কে। 35-এ আসছি না? আচ্ছা, এর পরের অংশগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, আজকে এতটুকু রেখে দিচ্ছি। আল্লাহ হাফিজ।